স্বাগত জানাচ্ছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলবো জলবদ্ধতায় জনদুর্ভোগ সমাধানের উপায় কি এ বিষয়টি নিয়ে, এবং কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডান পাশে আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক ছাত্রনেতা ও রাজনীতি বিশ্লেষক, এবং তার পাশে রয়েছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান ম্যাগাজিন। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত। প্রথমে আমি শরীফুজ্জামান শরীফ আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই জলাবদ্ধতা নিয়ে, যে আমরা বিভিন্ন গণমাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম শহরের একটি বড় অংশ পানিতে তলিয়ে আছে, জনদুর্ভোগ চরমে। আবার গতকালকে একটি গণমাধ্যমে দেখলাম যে দীর্ঘদিন ধরে সংস্কার কাজ চলছে সড়কে, এবং বিশেষ করে এটা মনে হয় জুরাইনে কোন একটা এলাকায় হবে, নতুন রাস্তা ও মীর হাজারিবাগ এলাকায় সম্ভবত, আমি মনে করতে পারছি না ঠিক মতো। যাই হোক, বড় বড় এই যে বিভাগীয় বড় বড় শহরগুলোকে কেন্দ্র করে যে প্রত্যেক বাড়ি একটু বৃষ্টিতেই যে শহরগুলো তলিয়ে যাচ্ছে এবং দীর্ঘদিন ধরে যে সংস্কার কাজগুলো চলছে, এটি নিয়ে আমরা কর্তৃপক্ষকে খুব একটা কোনো পদক্ষেপ নিতে দেখি না। কারণ কি, তারা হচ্ছে শুধুমাত্র দুঃখ প্রকাশ করেই কি দায়বদ্ধতার জায়গা থেকে মুক্তি পেতে চান, নাকি তাদেরকে আসলে এবার একটু সতর্ক হওয়া প্রয়োজন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা, সাথের আলোচক সহ। প্রথমত, এই যে দুর্যোগ বা দুর্ভোগটা বললেন, এটা হচ্ছে একটা প্রাকৃতিক দুর্যোগ, প্রথম কথা বলা যায়। কিন্তু এই দুর্যোগটার মাত্রাটা বেড়ে যায় মানব জাতির বা মানব সৃষ্ট কতগুলো আচরণের কারণে। আপনি শহরগুলোকে আলাদা আলাদা করে দেখতে হবে। আমাদের এখানে উন্নয়ন দরকার, কিন্তু সেই উন্নয়নগুলো হতে হবে প্রকৃতির কথা বিবেচনা করে। আপনি যে চট্টগ্রামের কথা বললেন, চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্প, এটি একটি আয়বর্ধক প্রকল্প, এবং সেখানে যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব পালন করেন, আপনি দেখবেন যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট তার বছর যায় এবং সেটি হৃষ্টপুষ্ট হয়। এবং যতগুলো জায়গা আছে তার মধ্যে লোভনীয় একটা জায়গা হচ্ছে এই জায়গাগুলোতে পোস্টিং নেওয়া। এখানে একেবারে প্রান্তিক কর্মচারী থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ কর্মকর্তা পর্যন্ত তাদের প্রত্যেকেরই যেভাবে আয় বাড়ে, এটা অনেক জায়গায় ব্যবসায়ী বলেন, অন্য রাজনীতিবিদ বলেন, তাদের কারো আয়টা সম্পদটা সেভাবে বাড়ে না। চট্টগ্রাম শহরে শহরটার বৈশিষ্ট্য একটু ভিন্ন। একদিকে পাহাড় আর একদিকে সাগর, ফলে এই শহরটাকে যেভাবে পরিকল্পিতভাবে গড়ে তোলা দরকার ছিল, উচিত ছিল, প্রয়োজন ছিল, সেটা কখনো অনুভূত হয়নি। এবং রাজনৈতিক কারণে এই পাল্টাপাল্টি অভিযোগ, এই অভিযোগগুলো ছিল। আমার পরিষ্কার মনে আছে, আজ থেকে বেশ কয়েক বছর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মীর মোহাম্মদ নাসির উদ্দিন, তিনি মেয়র পদে নির্বাচন করলেন এবং তিনি বললেন যে আমরা চট্টগ্রামকে সিঙ্গাপুর বানাবো। তো তার কাউন্টারে সেই সময়ের যে অন্য আওয়ামী লীগের যিনি প্রার্থী ছিলেন, মহিউদ্দিন চৌধুরী, তিনি চমৎকার একটা স্লোগান বের করেছিলেন, পানির নিচে মুরাদপুর কেমনে হবে সিঙ্গাপুর। অর্থাৎ চট্টগ্রামের অন্যতম প্রাণকেন্দ্র মুরাদপুর, এটি বৃষ্টি হলেই বুক সমান পানি হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, সেই মহিউদ্দিন চৌধুরী মেয়র হয়েছিলেন এবং তিনি মেয়র থেকে অপসারিত হলেন জনগণের ভোটে। তার কারণটা হচ্ছে যে জলাবদ্ধতা নিরসনে তিনি কোনো ভূমিকায় রাখতে পারলেন না। মঞ্জুর আলম চৌধুরী যেবার মেয়র হন, নিশ্চয়ই আমার মনে আছে যে ওই সময় নির্বাচনের আগে টানা ৩-৪ দিনের বৃষ্টিতে পুরো শহর পানির নিচে চলে গিয়েছিল এবং তার একটা অনিবার্য যে ক্ষোভ, সেই ক্ষোভটা এসে পড়েছিল ভোটের বাক্সে এবং মহিউদ্দিন চৌধুরী সেই ভোটে অপসারিত হন। এরপরে যিনি দায়িত্ব পালন করেছেন, একই অবস্থা। এবং আওয়ামী লীগের দীর্ঘ সময় সেখানে তারা বেশ কয়েকজনকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু দেখা গেছে যে জলাবদ্ধতা নিরসনের নামে সরকারি কর্মকর্তারা কেবল বিদেশ সফর করেছেন, আমেরিকা, বিভিন্ন দেশে গেছেন এবং প্রায় ৩০,০০০ কোটি টাকা অপচয় হয়েছে খাল খননের নামে। সেখানে খাল খননকে দরকার নেই, অবশ্যই দরকার আছে। পুরো চট্টগ্রাম শহর জুড়ে প্রায় ১৬০০ কিলোমিটার নালা রয়েছে, ড্রেন রয়েছে, কিন্তু এগুলোকে যথাযথভাবে পরিষ্কার করা হয় না, আবর্জনা ইত্যাদি ইত্যাদি জমা হয়। দ্বিতীয়ত, আমি সেখানে যারা পরিবেশ নিয়ে কাজ করেন বা এই ধরনের নগর বিশেষজ্ঞ যারা আছে, তাদের কাছে কথা বলে যে বিষয়টি জেনেছি, যেহেতু সাগরের পাড়েই
চট্টগ্রাম শহরটি, এবং সেখানে যে নদীগুলো পলি ভরাট হয়ে যাওয়ার কারণে তার যে উচ্চতা সেটি কোথাও কোথাও শহরের থেকে উঁচু হয়ে গেছে, ফলে পানিটা উপচে না পড়ে ওই পানিটা ভেতরে ঢুকছে এবং ভেতর থেকে যে বর্ষার পানিটা সেটি অপসারিত হতে পারছে না। সেখানেই জমা হয়ে থাকছে, আরেকটা জলাবদ্ধতা বড় হচ্ছে। সমস্যা সেখানে অবাধে পাহাড় কাটার কারণে এই যে 1600 কিলোমিটার নালার কথা বললাম, আপনি যখন একটা পাহাড় কেটে ফেলেন তার যে মাটি, তার যে বালু, তার যে পাথরগুলো, সেগুলো বর্ষায় এই নালাগুলো ভরাট করে যায়। সুতরাং শহরের যে জলাবদ্ধতা নিরসন করতে হলে আপনার একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান আপনার থাকতে হবে, কিন্তু আমাদের এখানে যে প্ল্যানগুলো করা হয় প্রথমত বাজেটটাকে সামনে রেখে, যে এই আমি এই বাজেটটা প্ল্যান এসেছে নিয়ে এটাকে শরীফুজ্জামান খরচ শরীফ করতে আপনার হবে। কাছে আসবো। এই পর্যায়ে রেজাউল করিম রনি, আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই। সরকার দায়িত্ব গ্রহণের পরপরই হচ্ছে খাল খনন কর্মসূচি শুরু করেছেন, কিন্তু আমাদের শহরের ভিতরে, বিশেষ করে বড় বড় বিভাগীয় শহরের ভিতরে যে খালগুলো রয়েছে সেগুলো নিয়ে কি সরকার ভেবেছে কিনা, আপনি মনে করেন কিনা? এমনটা হলো যে খাল কাটলাম ঠিকই, কিন্তু এর পানি গিয়ে আসলে কোথায় পড়বে সেটা নিয়ে আসলে ভাবলাম না কেউ। ব্যাপারটা কি এরকম হয়ে গেল কিনা? জি ধন্যবাদ। দেখেন, যেই জলাবদ্ধতার কথা আমরা আলোচনা করছি এটা খানিকটা সহ-আলোচক বললেন তার ডিটেল দিকগুলো। এই সমস্যাটা পুরানা এবং এটার সাফারিংস অনেক সময় এটা প্রাণঘাতী আপনার ব্যাপার হয়ে দাঁড়ায়। এর আগে আমরা দেখেছি অনেক অ্যাক্সিডেন্টও কিন্তু অনেক হয় accident হয়। এই সময়। তো ফলে এইটা, এবং একটা হলো যে আমরা যে নগর বা উন্নয়নের কথা বলি বিগত আমলগুলোতে, ডেভেলপমেন্ট একটা ভায়োলেন্ট ফেনোমেনা। যদি আপনি এটার সাথে, যেমন ধরেন যে ইকোলজি, পরিবেশ, প্রকৃতি, মানুষ, এগুলোকে যদি আপনি বিবেচনায় না রেখে শুধু উন্নয়নকে মাথায় রাখেন, তাহলে বুঝতে হবে এটা উন্নয়নের একটা লুটপাটের জন্য করা হচ্ছে। কারণ আমাদের এখানে উন্নয়নের মডেলটাই হলো লুটপাটের একটা ক্ষেত্র, রোড তৈরি করা। কারণ উন্নয়ন তো এখানে 54 বছরে মানুষের কি হয়েছে এটা আমরা দেখতেই পাচ্ছি। তো ফলে এখানে আমাদের যেটা দরকার সেটা হলো যে আপনার, হ্যাঁ, সরকার দুঃখ প্রকাশ করছে, এটা একটা রাজনৈতিক সংস্কৃতির দিক থেকে একটা পজিটিভ সাইন, কিন্তু দুঃখ প্রকাশের পাশাপাশি এখানে আসলে তো সমস্যাটার প্র্যাকটিক্যাল ব্যবহারিক সমাধান করতে হবে। মানুষজন তো কষ্টে আছে, মানুষজনের জন্য তো এটা অবর্ণনীয় সাফারিংস তৈরি করে। হ্যাঁ, তো ফলে এইটাকে সমাধান করার জন্য যে এইটা শুধুমাত্র একটা হুট করে এটা, হ্যাঁ ডেফিনেটলি যে প্রাকৃতিক দুর্যোগ, অতি বর্ষা হইলো, পানি জমলো, তারপরে এটা হলো, বা একটা ঝড়ও আসতে পারে বা জলোচ্ছ্বাস হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ, ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগের উপর আমাদের কোনো হাত নাই। এবং আমাদের বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের জন্য পৃথিবীতে যে কয়টা জায়গা আছে তার চেয়ে সব অন্যতম ভালনারেবল একটা আপনার ভূখণ্ড। এটা গ্লোবালি সবাই জানে। ফলে আমাদের এখানের পলিসিগুলো কেমনভাবে করা হয়, যেটা জননিরাপত্তা, জনগণের এই প্রোটেকশনের জন্য করা হবে, এভাবে তো করা হয় না। সেভাবে নগরায়ন করা হয় না, সেভাবে রাস্তাঘাট করা হয় না, সেভাবে নদীনালা করা হয় না। হ্যাঁ, এখন খাল খনন কর্মসূচিটা খুবই জরুরি, সেটা জরুরি। এটা একটা মাল্টি ইফেক্ট আছে, এটা কৃষি, পরিবেশ, প্রকৃতি, হ্যাঁ, মাছ, মৎস্য সম্পদ, হ্যাঁ আপনার, তারপরে হলো এখান থেকে অর্থনৈতিক সমৃদ্ধি, এবং এই যে জলাবদ্ধতা, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগগুলোকেও, হ্যাঁ, এটা এমনভাবে করা ক্ষয়ক্ষতি কমায় না। প্রাকৃতিক দুর্যোগ যখন হবে সেটা তার মানুষের নিয়ন্ত্রণ এক সময় থাকে না, কিন্তু ক্ষয়ক্ষতি যাতে কমানো যায় সেই রকম নীতিমালা কিন্তু আমরা অনেক উন্নত দেশে নিতে দেখি। তো সব মিলে আমার কাছে যেটা মনে হয় যে আমরা যেই পলিসি, যেই নীতিগুলোই নেই, সেখানে মানুষের সেফটি, সিকিউরিটি, মানুষের জীবন রক্ষার ব্যাপারটা কি প্রধান থাকে, নাকি অর্থনৈতিক ফায়দা, রাজনৈতিক ফায়দা নেওয়ার ব্যাপারটা প্রধান থাকে? এখন দিন পর্যন্ত আমরা যেটা দেখেছি, এই রাজনৈতিক ফায়দা নেওয়ার ব্যাপারটা, জনদুর্ভোগ এটা তো অনেক পুরনো, বহু পুরনো। এটা তো সরকার না হয় নতুন, তারেক রহমানের সরকার না হয় নতুন, কিন্তু যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের তো এটা আগে থেকে জানার কথা। তারা কেন কোনো পদক্ষেপ নেয় না? সেটাই তো বলছি। ফলে এই যে আপনার শুধু এটা একটা উদাহরণ, চট্টগ্রামের এটা তো ধরেন এই যে আকাশে বিদ্যুৎ চমকাইলে চট্টগ্রামের অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ, এরকম তো হওয়ার কথা ছিল না, এর আগেও তো ছিল, আর আগে তো অবস্থা এত খারাপ ছিল না। তো সেক্ষেত্রে আমি বলতেছি যে বাংলাদেশে এই যে ধরেন রেলের অবস্থা, হ্যাঁ, কালকে দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়াতে একটা বাচ্চা লাফ দিয়ে পড়ে গেল, বাপ সাথে সাথে ঝাঁপ দিয়ে পড়ে আল্লাহ বাঁচাইছে, হ্যাঁ, বাচ্চাকে সে রক্ষা করতে, বাঁচানো গেছে, বাবা বাচ্চা দুইজনই। কিন্তু এটা কিরকম, একটা রেলিং নেই, কিছু না, একটা বাচ্চা ঝাঁপ করে হাঁটতে হাঁটতে পড়ে গেল আর ট্রেন চলে যাচ্ছে। তো
তো তার মানে আমাদের এখানকার এবং বাসগুলো আপনি দেখেন, চলাফেরার অবস্থাগুলো দেখেন, নারীদের চলাফেরা দেখেন, প্রত্যেকটা জায়গায় আমাদের এখানে রাজনৈতিক প্রক্রিয়া বলেন, অগ্রগতি উন্নয়নের নামে যা হয়েছে, কোথাও জনগণকে চিন্তা করা হয় না, মানুষকে হিলিং করা, মানুষকে ভালো রাখা, এই ব্যাপারটা কনসেপচুয়ালি যদি আমরা চিন্তা করতাম, সমস্ত ক্ষেত্রে সার্বিকভাবে চিন্তা করতাম, তাহলে তো একটা দেশ এরকম হয় না। এখানকার পুরো কাঠামোটাই অমানবিক। যে কারণে ঢাকা শহর বসবাসের অনুপযোগী প্রধান একটা জায়গা, প্রধান একটা ভূমি। তারপরে প্রতিনিয়ত এখানে লোক আসতেছে, প্রতিনিয়ত এখানে মানুষ একটা কি বলবো, এখানে থাকাটা তো একটা কি বলবো যে অস্বাস্থ্যকর জায়গা, জীবন ক্ষয়, আয়ু ক্ষয়। তো ফলে এই চক্রের মধ্যে মানুষকে রেখে দেওয়ার যে প্রক্রিয়া, এইটা কোনো রাজনীতি হতে পারে না। এখান থেকে বের হইতে হবে, বের হয়ে মানুষকে সেভ করা, মানুষের নিরাপত্তা, মানবিক মর্যাদা, তার জীবন ধারণের উপযোগী পরিবেশ প্রতিবেশ তৈরি করার প্রক্রিয়াটাই না রাজনীতি। এর বাইরে তো রাজনীতি বলে আর কিছু নাই। তো সেটা করার ক্ষেত্রে এমন একটা পলিসি দেখেন, সামটাইম গভর্নমেন্ট সরকারকে আমরা সব সময় সমাধান মনে করি। নো, সামটাইম গভর্নমেন্ট ইজ অলসো পার্ট অফ প্রবলেম। সরকার নিজেই সমস্যা হয়ে উঠতে পারে, সেটা আমরা বিগত আমলেও দেখছি। ফলে এই সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার, ফলে জনগণকে সাথে নিয়ে জনগণের জীবন যাত্রার মান, মানবিক মর্যাদা, নিরাপত্তা, মানুষকে রক্ষা করা প্রকল্প হাতে নিয়ে এই কর্মসূচিগুলো সার্বিকভাবে বাস্তবায়ন করতে হবে। এটা যদি আপনি অ্যাডক ভিত্তিতে করেন যে আচ্ছা ঠিক আছে, আজকে জলাবদ্ধতা আপনার পানি বৃষ্টি হবে, আজকে আমি জলাবদ্ধতা কোনো রকম পানি নামাই দিলাম, নো, এটা কাঠামোগতভাবে পার্মানেন্ট এমনভাবে সংস্কারটা করতে হবে যাতে প্রত্যেকটা জায়গায় এই মানুষের ব্যাপারটাকে প্রাধান্য দিয়ে করা হয়। রাজনৈতিক ফায়দা, অর্থনৈতিক ভাবে নিজেদের লাভবান করা, কিছু লোকজনের পকেট ভারী করা, এই প্রক্রিয়ার থেকে এটা মানুষকে প্রাধান্য দিয়ে যদি পলিসিগুলো নেওয়া হইতো, যেই সমস্ত জায়গায় মানুষকে প্রাধান্য দিয়ে পলিসি নেওয়া হয়েছে কম বেশি, মানুষ কিন্তু উপকৃত হয়েছে। সেরকম প্রকল্পের উদাহরণ কম, আমি আবারও আসবো আপনার কাছে। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে এবারে জানতে চাই, যেটা বলছিলাম যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে স্থানীয় সরকার পর্যায়ে যেসব নেতাকর্মীরা রয়েছেন, তারা তো এই সমস্যার সাথে অনেকটাই পরিচিত হয়ে গেছে, বছরের পর বছর ধরে যেহেতু হচ্ছে, পরিচিত হয়ে যাচ্ছে। তারা কেন সরকারকে আগে থেকে অবহিত করেন না, বা করার কি কোনো সুযোগ আছে কিনা? আর এই যে রনি ভাই যেটা বললেন কাঠামোগত সংস্কার, এটি আসলে আদৌ সরকার ভাববে কিনা? রাইট। আমরা যে সমস্যাটা নিয়ে কথা বলছি, এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা সরকারকে দায়ী করি বা সরকারের কাছে আমরা দাবি করি। সবকিছুর জন্যই আমরা সরকারকে দায়ী করি, সরকারের কাছে দাবি করি, দাবিও করি, দায়ীও করি। যে সরকারটি দায়িত্ব গ্রহণ করেছে মাত্র 2 মাস, সুতরাং এই জায়গাটায় এখন পর্যন্ত তাদেরকে বুঝে উঠতে সময় লাগছে। সেকেন্ড জায়গাটা হচ্ছে, আপনি রনি ভাই যেটা বলেছে, আমি এটাকে একমত এটার সঙ্গে। আপনার ফোকাসড হতে হবে পাবলিক ইন্টারেস্ট। কিন্তু আমাদের এখানে যে প্রকল্পগুলো নেওয়া হয়, 3টা শ্রেণীকে সামনে রেখে প্রকল্পটা নেওয়া হয়। একটা হচ্ছে আমলারা, তারা সব সময় কিন্তু বেনিফিশিয়ারি। সরকার পরিবর্তন হয়, আমলাদের এই জায়গাটায় কিন্তু পরিবর্তন হয় না। আপনি দেখছেন যে এক সময় খাল কাটা শেখার জন্য, লুঙ্গি পরা শেখার জন্য, গোসল করা শেখার জন্য আমলাদের বিদেশ যাওয়ার একটা প্রবণতা ছিল। সরকার পরিবর্তন হয়েছে, এখনো কিন্তু আমরা মাঝে মধ্যে খবরে দেখছি যে আমলাদের ওই যে প্রবণতা, তারা সুযোগ পেলেই এই কাজগুলো করার জন্য যেতে চান, তাদের এক্সপেরিয়েন্স বাড়ানোর নামে। কিন্তু আপনি গত 40-50 বছরের অভিজ্ঞতা যদি দেখেন, এই যে বাইরে আমরা হাজার হাজার সরকারি কর্মকর্তাদেরকে তাদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য আমরা যে পাঠালাম, সেখান থেকে তারা যেটা শিখে এলেন, তার কোনো প্রভাব কি আমাদের পরিকল্পনাগুলোতে দেখছেন? না, দেখতে তো পাচ্ছি না। ফ্লাইওভার মনে আছে, কয়েক বছর আগে ফ্লাইওভার বানালাম এবং তারপরে বানানো শেষ হয়ে যাওয়ার পর আবার সেটি ভাঙতে হলো কেন? কারণ এই যে কনসালটেন্ট এবং এই আমলারা, তারা কাজটি ভুল করেছিলেন। আমাদের এই পরিকল্পনা নেওয়া হয় 3টা বিষয় শ্রেণীকে সামনে রেখে। একটা হচ্ছে আমলা, আর একটা হচ্ছে পলিটিশিয়ান, সাধারণত রুলিং পার্টির পলিটিশিয়ান, আর একটা হচ্ছে কনসালটেন্ট। আমি এই ব্যাপারে আরো বিস্তারিত শুনবো শরীফ সাহেব। আমি একটি বিরতির পরে এসে আপনাদের দুজনের কাছে আরো বিস্তারিত শুনতে চাই। দর্শক দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি জলাবদ্ধতা, জনদুর্ভোগ ও সমাধানের উপায় কি। এ পর্যায়ে রেজাউল করিম রনি, আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে গত 3-4 বছরের রাজধানী সহ বড় বিভাগীয় শহরগুলোতে এবং গ্রামেও যোগাযোগ ব্যবস্থা কিন্তু ব্যাপক উন্নতি হয়েছে। সরকার দলীয় প্রভাবশালীদের এলাকা জুড়েই এই উন্নতির চিত্র বা উন্নয়নের চিত্রটা বেশি দেখা গেছে। আবার এমনও দেখা গেছে অনেক এলাকায় নামমাত্র সংস্কার কাজ হয়েছে। এবার তো নতুন সরকার আসলো, এবার আসলে আমরা কি দেখতে পাবো? আপনার কি
প্রত্যাশা? দেখেন, এই সরকার যেই অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছে, 18 বছরের একটা রেজিম, তারপরে আপনার এই 18 মাসের একটা এনার্কি, এরপরে এখানে আমাদের প্রথমত দরকার স্ট্যাবিলিটি, স্থিতিশীলতা, মানুষের আস্থা ফিরে আনা এবং স্বচ্ছতা নিশ্চিত। আস্থা ফিরাবে কেন আস্থা ফেরানোর মানে মূল কারণটা কি? আস্থা ফেরাইতে হবে। আস্থা না ফিরাইলে সরকারের যে কোঅপারেশন দরকার জনগণের, এই বাংলাদেশকে এই জায়গায় যে জায়গায় রেখে যাওয়া হয়েছে অর্থনৈতিক, সামাজিক এবং নৈতিক সাংস্কৃতিক অবস্থা সহ, এখানে জনগণের সাথে সরকারের কোঅপারেশন ছাড়া দেশ পুনর্গঠন সম্ভব না। কিন্তু সেখানে আপনার রাজনীতির নামে আমরা দেখতেছি কি ডিভিশন, প্রত্যেকটা জায়গায় বিভাজন তৈরি করা। হ্যাঁ, আপনার যারা প্রথমে ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করলো, নাম দিল ঐক্যবদ্ধ বাংলাদেশ। ঐক্যবদ্ধ বাংলাদেশ যাত্রা শুরু করলো ভাগ করার মধ্যে দিয়ে। ইলেকশনের আগে আমি মেধাবীদের কথা বলছি, যাই হোক সমালোচনা করা বাদ দিছি, হ্যাঁ কাজের কথা বলি। সেটা হলো যে তারপরে দেখেন এখন এই যে পুরা একটা ফ্যাসিস্টিক কাঠামোর মধ্য দিয়ে আমরা এখানে আসলাম, সেখানে আমাদের দেশ পুনর্গঠনের জন্য সবচেয়ে বড় যে দরকার রাজনৈতিক সংস্কৃতি যেটা আমরা বলি সেটা, এবং সেটা ফিরবে কিভাবে? ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করার মধ্য দিয়ে। সেই সম্পর্ক স্থাপন করার জন্য আপনার প্রধানমন্ত্রী কিন্তু মানুষের কাছে যাচ্ছে সুযোগ পাইলে। এই যে খাল কাটার কথা বলতেছে, খাল কাটা তো শুধুমাত্র একটা জনপ্রিয় কর্মসূচি না। এই খাল কাটা আপনি আপনার এলাকার খাল জনগণকে সাথে নিয়ে কাটবেন। হ্যাঁ, সেক্ষেত্রে নেতাকর্মীরা হয়তো থাকবে, সহযোগিতা করবে, কিন্তু এই যে জনসম্পৃক্ততা, তাতে করে দেশ ওই মানুষটার এই দেশ পুনর্গঠনে সেও একজন অংশীজন, সেও সহযোগী, তার একটা ওনারশিপ বা যেটাকে বলে বিলঙ্গিং তৈরি হবে। তো ফলে এইটা ছাড়া এবং এই ট্রাস্ট ফিরে আনতে হবে, এবং ট্রাস্ট ফিরে আনার ক্ষেত্রে সরকার 2 মাসে কি সফল হয়েছে? আমি বলবো সফল হয় নাই। তার বড় কারণ কি? বড় কারণ হইল তারা এখানে যারা প্রতিপক্ষ সরকারের, তাদের মূল কাজ হইল সরকারের বা বিএনপির বিরুদ্ধে একটা পারসেপশন তৈরি করা। তারা রাজনীতি করা তাদের কিন্তু উদ্দেশ্য না। বিএনপির ব্যাপারে একটা পারসেপশন, একটা মতামত তৈরি করা। সেই মতামতটা কি? বিএনপি খারাপ, তারা ভালো। বিএনপি খারাপ এটা দুনিয়ার সবাই জানে, নাহলে তো এত লোক বহিষ্কার করতো না, তাই না, ইলেকশনের আগে। হ্যাঁ, কিন্তু বিএনপি শুধুমাত্র খারাপ মানুষের দলই না। হ্যাঁ, এটা জিয়া রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমান এই পার্টিকে রিপ্রেজেন্ট করে, তাই না? শুধু চাঁদাবাজ রিপ্রেজেন্ট করে না তো। তো ফলে এই যে চাঁদাবাজ মানে বিএনপি, এই ন্যারেটিভ আমরা দেখছি। হ্যাঁ, এখন বিএনপি সংস্কার বিরোধী, বিএনপি উন্নয়ন বিরোধী, বিএনপি স্বৈরাচার হয়েছে, নানা কথা, মানে এমন কোনো আকথা কুকথা নাই যেটা বিএনপির ব্যাপারে প্রচার করা হয় না, এবং সেটা 7 দিন পরে মিথ্যা প্রমাণিত হয়। মিথ্যা প্রমাণ হওয়ার পরে সপ্তাহ না ঘুরতেই আবার আরেকটা মিথ্যা হাইপ নিয়ে তারা হাজির হয়। এবং সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা এমপি মন্ত্রী তো দূরের কথা, হ্যাঁ এগুলো তো আছে, এগুলো ডাইলবান। প্রধানমন্ত্রীকে নিয়ে 800-র উপর গুজব রটানো হয়েছে, ফটোকার্ড ছাড়া। এখন প্রধানমন্ত্রী যে কথাটা বলে সেইটার একটা উল্টা মিনিং করে লক্ষ লক্ষ ফটোকার্ড ভুয়া বট আইডি দিয়ে ছড়ানো হয়। ছড়ানোর মধ্যে এখন মানুষ তো আর এটা বুঝে না ভুয়া আইডি না আসল আইডি, নাম দেখা যায় বিপ্লবীর ছবি লাগানো। হ্যাঁ, তো তখন মানুষ আসলে বিভ্রান্ত হয়ে যায়। এই যে তেলের ক্রাইসিসটা গেল, এখন আপনার লাইন নাই, লাইন দেখা যাচ্ছে না। তার মানে কি? তার মানে সরকার যেটা বলার চেষ্টা করছিল যে আসলে আমাদের মজুদের ঘাটতির সমস্যা নাই, সমস্যাটা অব্যবস্থাপনা। এবং এই অব্যবস্থাপনাটা কিভাবে তৈরি করা হয়েছে? এটা সম্মিলিতভাবে বাটপারগুলো মিলা তৈরি করছে। হ্যাঁ, এই বাটপার এটা থামাইতে সরকার ব্যর্থ হয়েছে, সেই সমালোচনা আমরা করছি। কিন্তু এইটাকে যেভাবে একটা ইস্যু বানানো হয়েছে, যে কথাগুলো বলে নাই মন্ত্রীরা সেগুলো প্রচার করা হয়েছে, প্রচার করে যেভাবে প্যানিক তৈরি করা হয়েছে, যেভাবে অস্থিরতা, এই যে 18 মাসের যে অ্যানার্কিস্ট স্বভাব, উশৃঙ্খলতার যে সংস্কৃতি, সেটাকে কোন নানাভাবে জিয়াই রাইখা ইন দ্য নেম অফ জুলাই, এই যে একটা সংঘবদ্ধ ডিপ স্টেটের চক্র বাংলাদেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে। এখন আবার একের পর এক নাটক, এখন আবার জঙ্গি নাটক শুরু হয়েছে। হ্যাঁ, ফলে এই নাটকের শেষ নেই। এই যে পারসেপশন তৈরি করা, এই যে হাইপ নির্ভর রাজনীতি, এইটার কারণে ট্রাস্ট যেটা সরকারের পক্ষে তৈরি করা সম্ভব ছিল, সহজ ছিল, এটা কঠিন হয়ে গেছে। এখনো শেষ করে এই পয়েন্টটা বলে, ফলে সরকারের আন্তরিকতা আছে এটা জনগণকে বুঝতে হবে। সরকারের সাথে, ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক সরকার স্থাপন করতে চায়, সরকার রিয়েলি ফ্যামিলিগুলো উন্নয়ন করতে চায়, সরকার রিয়েলি কৃষকদের পাশে দাঁড়াইতে চায়। এই যে হাওরের ক্ষতিগ্রস্তদের জন্য খুবই ভালো কথা। হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলোকে সবগুলোকে উল্টা ভাবে রিপ্রেজেন্ট করার কারণে মানুষের যেই রকম আপনার ট্রাস্ট এতদিনে তৈরি হওয়ার কথা ছিল সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে 2 মাসে আমাদের যে অগ্রগতিটা দরকার ছিল সেটা হয় নাই। সেক্ষেত্রে সরকারকে দ্রুত সমালোচনার পরিবেশ আগে তৈরি করতে হবে, এই জায়গাটা ফাইট করতে হবে, এবং জনগণের সাথে ক্ষমতা সম্পর্ক স্থাপন করতে হবে। এই জন্য মানুষ বিএনপিকে ভোট দেয়। বিএনপির নেতাকর্মীদের ভোটে
বিএনপি ক্ষমতায় আসে নাই, জনগণের ভোটে আসছে। নিশ্চয়ই, ফলে নিশ্চয়ই। জনগণের জি, এই এ যে পর্যায়ে- আপনার দায়বদ্ধতা জনগণের প্রতি, এটা তাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। শরীফুজ্জামান শরীফ, এ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে জলাবদ্ধতা নিরসনে আসলে সরকার কতটুকু কাজ করতে পারবে বলে মনে করেন? সরকার হচ্ছে সর্বোচ্চ অথরিটি। সরকার চাইলে সবকিছুই করতে পারে, আবার সরকার না চাইলে কোনো কিছু হয় না। আমাদের এখানে যে সংকটটা, বাজেটের কোনো ঘাটতি নেই। আপনি দেখবেন শহর থেকে যখন আপনি ঘুরবেন, প্রতি বছর দেখবেন এবছর রাস্তার এপাশ থেকে খোঁড়া হচ্ছে, ভেতরে পাইপ বসানো হচ্ছে জলাবদ্ধতা নিরসনের জন্য, ঠিক পরের বছর দেখবেন রাস্তার ওপারে করা হচ্ছে, তারপরে আবার এপারে করা হচ্ছে। এই কাজগুলো করা হয় কেন? টাকার অভাব থাকলে তো হতো না। এগুলো সেটাই বলছিলাম করা যে হয় লম্বা কেবলমাত্র একটি সময় ধরে যে সংস্কার কাজ political- করা হচ্ছে, হ্যাঁ, সেটা কি সরকার রাজনৈতিক দেখে কিনা? কর্মীদেরকে সুবিধা দেওয়ার জন্য এই ধরনের কতগুলো কাজ খুঁজে বের করা হয়। আমাদের এখানে সমন্বয় দরকার। আপনি খেয়াল করবেন যে একটা চমৎকার একটা রাস্তা তৈরি হলো, মানুষ খুব উচ্ছ্বাস প্রকাশ করছে রাস্তাটা দেখে। তার 7 দিন পরে দেখবেন রাতের বেলা সেই রাস্তাটা আবার খোঁড়াখুড়ি করা হচ্ছে, কে? অন্য একটা সংস্থা এসে কাটছে। অথচ তার এই যে সমন্বয়টা যদি করা হতো, প্রায় 14টার মতন অর্গানাইজেশন ঢাকার এই ধরনের ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত, অথচ তাদের কারো সাথে কারো কোনো সম্পর্ক নেই। অনেকদিন ধরে এখানে একটা আলোচনা ছিল যে সিটি গভর্নমেন্ট, সিটি কর্পোরেশনের হাতে এই ডেভেলপমেন্ট ওয়ার্কের পুরোটা দেওয়া। আমি মনে করি এটি প্রয়োজন। দ্বিতীয়ত, সরকার চাইলে অনেক কিছুই কালকেই সমাধান করতে পারে না, কিন্তু তার প্ল্যানটা নিতে হবে। অনেক সময় আমি ওই যে আব্দুল্লাহ আবু সাইদ স্যার মাঝে মাঝে ঠাট্টা করে একটা গল্প করতেন আমাদেরকে, বলতেন যে সরকার হলো জগদ্দল পাথরের মতো, তবে এটা গোল। আপনি ধাক্কা দিবেন, গড়াতে গড়াতে কিছু দূর যাওয়ার পরে থেমে যাবে, আবার ধাক্কা দিতে হবে। অর্থাৎ সরকারকে পাবলিকের একটা প্রেসার রাখতে হবে। আমাদের মধ্যে কিন্তু দুইটা পক্ষ, একটা হচ্ছে সরকার আর একটা হচ্ছে নাগরিক। আমাদের দায় আছে, দায়িত্ব আছে। শহরটাকে বাসযোগ্য রাখার জন্য আমি পুরোপুরি সরকারের উপরে দোষ এবং দায়িত্ব দিতে রাজি নই। আমি যখন দেখি, মাঝে মাঝে দেখবেন যে মশার উপদ্রব বেড়ে গেছে এবং তাৎক্ষণিকভাবে আমরা অভিযোগ করি সিটি কর্পোরেশন ওষুধ ছেটাচ্ছে না, অথচ মশা জন্ম হয় যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট আমার বাড়ির পাশে চারপাশে আমি সেভাবে রেখে দিয়েছি। আমার বাসার যে ময়লাটা, আমি যখন তখন নির্দিষ্ট একটা টাইমের বাইরে আমি আমার ইচ্ছা মতন ময়লাটা ফেলে যাচ্ছি প্যাকেটে করে নিয়ে এসে। এবং অনেকে আমাদেরকে বলে যে জনগণকে সচেতন করতে হবে। আমি কিন্তু এই জায়গাটায় সচেতনের কোনো অভাব দেখি না। যে মানুষটা তার ঘরের মধ্যে ময়লা না রেখে পোটলা বেঁধে নিয়ে এসে রাস্তায় এদিক সেদিক তাকিয়ে আপনার বাড়ির সামনে ফেলে রেখে যায়, ওর সচেতনতার কোনো অভাব ওর মধ্যে নেই। ওর মধ্যে নিজের সুবিধার বাইরে কোনো অর্থাৎ ব্যবস্থা নেই। সরকার বা সিটি কর্পোরেশনকে অযথা গালমন্দ না করে না না না, জনগণকে আমাদের সচেতন নাগরিকদের হতে দায়িত্ব হবে। আছে, তবে এটাকে লিড করতে হবে সরকারকে, নিশ্চয়ই। লিড করতে হবে গভর্নমেন্টকে, সিটি কর্পোরেশনকে, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, কিন্তু নাগরিকদের একটা দায় আছে। আমি একটা পাবলিক টয়লেটে যখন যাই, আমার পরে কেউ যে সেখানে যেতে পারে এই ভাবনাটা আমার মধ্যে থাকে না। আমি অনেক মানে লেখাপড়া জানা এক কেতাদুরস্ত লোকজনকেও দেখেছি জি। ওইভাবে রেখে চলে আসি। এই জায়গাগুলোতে আসবো আপনাদের আমাদের দুজনে। নাগরিকদেরও কতগুলো দায়িত্ব আছে। নিশ্চয়ই, আমি আবারও দুজনে আপনার কাছে আসবো, তবে একটি বিরতির পরে আবারও ফিরে আসতে চাই। দর্শক দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আবারও স্বাগত জানাচ্ছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। এ পর্যায়ে শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে জানতে চাই, অনেক জলাবদ্ধতার কথা শুনলাম আমরা, সমাধানের উপায়ও জানলাম আপনাদের কাছ থেকে। এবার একটু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নিয়ে কথা বলতে চাই। যে 2017 সালে, যদি আমি ভুল না করে থাকি, 2017 সালে যখন এই প্রকল্পের কাজটা শুরু হলো, তখন আমরা দেখেছি নানা বিরোধিতা ছিল নানা পক্ষের, আন্তর্জাতিক চাপও ছিল, বাজেট নিয়েও অনেক কথাবার্তা ছিল। গতকাল থেকে শুরু হয়েছে কিন্তু এর জ্বালানি লোডিং। আপনার পর্যবেক্ষণ জানতে চাচ্ছি। আমাদের জ্বালানির সংকট আছে এবং আমরা চাইলেই জ্বালানির সংকটটা স্বাভাবিক যে প্রক্রিয়াগুলো সের ভেতর থেকে আমরা সমাধানটা করতে পারছি না। সুতরাং আমাদেরকে নতুন নতুন প্রযুক্তির দিকে যেতে হবে, আমাদের ক্যাপাসিটিটা বাড়াতে হবে এবং এই ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমাদের যেহেতু টেকনোলজিক্যাল সক্ষমতাটার ঘাটতি আছে, আমরা অন্যদের কাছ থেকে সহযোগিতা নেব। এবং লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে রাশিয়া 71-এর পরে কিন্তু বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছিল অর্থনীতি পুনর্গঠনের জন্য। এবারও তারা এই কাজটাই অন্যদের বাধা উপেক্ষা করে তারা সহযোগিতা করেছে। এটি আমাদের জ্বালানির ক্ষেত্রে আমি ইতিবাচকভাবে দেখি।
যদিও তার ব্যবস্থাপনা, তার বাজেট নিয়ে কিছু কথাবার্তা আছে, এটি রাজনৈতিক কারণে নাকি রিয়েল কতগুলো ঘটনা আছে এটা আমাদেরকে সময় হয়তো বলে দিবে। তবে এটি একটা আমাদের ডিগনিটি বাড়িয়েছে। কিন্তু আমি মনে করিয়ে দিব, আমি একটু আগে দেখছিলাম যে এই স্থাপনাগুলো যেমনিভাবে সমৃদ্ধি, যেমনিভাবে আপনার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কতগুলো ভূমিকা রাখে, আবার যদি ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো ত্রুটি দেখা দেয় ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে। 1986 সালের চেরনোবিল দুর্ঘটনার কথা আমাদের মনে আছে। জাপানে দুর্ঘটনা ঘটেছে, আমেরিকায় পর্যন্ত ঘটেছে। আমরা যেহেতু টেকনোলজিটা এবং আমাদের যে এক্সপার্টিসটা এর বেশিরভাগটা কিন্তু ধার করে নিয়ে আসা, আমাদের নিজস্ব যে সক্ষমতা তার থেকে বেশি সক্ষমতা আমরা যাদের কাছ থেকে নিয়েছি, অর্থাৎ তাদের সহযোগিতার উপর আমাদেরকে ভর করতে হবে। আমাদের ম্যানেজমেন্ট, আমরা অনেক ভালো ভালো কাজ করি, কিন্তু ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে ত্রুটিটা দেখা দেয়, এবং এমনই একটি প্রকল্প যে প্রকল্প ত্রুটি হলে তার যে প্রতিক্রিয়াটা হবে এটি মানব সভ্যতা, প্রকৃতি, পরিবেশ সবকিছুর জন্য একটা ভয়ঙ্কর বিপদ হবে। আমরা আমাদের এখানে এটি আমরা প্রত্যাশা করব না, কিন্তু আমাদের সতর্কতা থাকবে। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে রেজাল্ট করিম রনি, আমাদের হাতে সময় আর বেশি নেই, আপনার কাছ থেকেও একটু বক্তব্য শুনে নেই। যখন হচ্ছে আমেরিকা ইরান যুদ্ধে গোটা দুনিয়া একদম বলা যেতে পারে জ্বালানি সংকটে হাবুডুবু খাচ্ছে, এবং আমাদেরও কিন্তু সংকটের মধ্যে দিয়েই সরকার যাত্রা শুরু করেছে। তার ভিতরে এই যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো, অর্থাৎ জ্বালানি লোডিং শুরু হলো গতকাল থেকে, আপনি আসলে কিভাবে দেখেন? যে এটা খুবই এই মুহূর্তে খুবই পজিটিভ, এবং আমাদের বিদ্যুতের একটা সংকট অলরেডি গ্রামে গঞ্জে লোডশেডিং এর মাত্রা, চাষ সেচ কাজের আপনার ব্যাঘাত হচ্ছে, এটা দরকার। আর একটু দেখেন, যে কোনো রকম প্রকল্প এটা জনগণের টাকায় করা হয়, এবং এই আপনার পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ কিন্তু আলোচনা কিন্তু সে পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে, হ্যাঁ, হবে কিনা, কিভাবে করা যায়। আমাদের যেহেতু গণবসতি দেশ, এটা আমাদের অনেক আগেই দরকার ছিল, এবং আমাদের জ্বালানির আরো আমাদের এনার্জির, পারমাণবিক এনার্জি, বিকল্প জ্বালানি, সোলার, এগুলো বিভিন্ন যে আপনার বিকল্পের দিকে যাইতে হবে। যেহেতু এই যে শরীফ ভাই যেটা বলেন, আমরা তেল সমৃদ্ধ দেশ না, এবং আমাদের অর্থনীতি এমন না যে আমরা প্রচুর তেল মজুত করে রাখতে পারবো। তো ফলে সেক্ষেত্রে আমাদের এটা যাইতে হবে, এবং এটা হলো মনে রাখতে হবে, শেখ হাসিনা বা বিগত ফ্যাসিবাদী আমলের শেখ হাসিনার বাপদাদার সম্পত্তি বেশি এটা করা হয় নাই, তার ফিক্সড ডিপোজিট ভাঙিয়েও এটা করা হয়নি। আমার আপনার টাকা এটা করা হচ্ছে, এটার গর্বিত অংশীদার বাংলাদেশের জনগণ, এবং এটার অব্যবস্থাপনা এবং ত্রুটির জন্য যে সমস্ত টাকা টুকা পাচার করছে বিগত আওয়ামী লীগের আমলের মাফিয়ারা, তাদের বিচারের দাবিও সোচ্চার করতে হবে, এবং এটার গর্ব বাংলাদেশের জনগণকে এবং এর ফ্যাসিলিটি। হ্যাঁ, দেখেন, যে কোনো বড় স্থাপনা বলেন বা বড় এই তথাকথিত ডেভেলপমেন্ট ওয়ার্ক আমি বলি না, আমি বলি যে নেসেসারি প্রকল্প, দরকারি প্রকল্প। হ্যাঁ, সেই প্রকল্পটা ডেভেলপমেন্ট কি না, এটা যদি জনগণের জীবন মানকে যদি উন্নতি করে তাহলে ডেভেলপমেন্ট, না হলে বড় সড়ক, বড় বিল্ডিং, বড় পারমাণবিক স্থাপনা, এটা উন্নয়ন না, এটা কনস্ট্রাকশন। উন্নয়ন হলো রিয়েলি এটা আপনার জীবনকে প্রোগ্রেস করছে কিনা, এটা প্র্যাকটিক্যালি ইমপ্লাই করার মতো, প্র্যাকটিক্যালি ব্যবহার করার মতো দিয়ে। এখানে যদি এখন মানুষ যে টাকায় বিদ্যুৎ পায়, যেভাবে তার চেয়ে যদি কম টাকায় বিদ্যুৎ দেওয়া যায় জনগণকে, এখন যেভাবে লোডশেডিংয়ে মানুষ ভোগে, সেই ভোগান্তি যদি দূর হয়, মানুষের জীবনযাত্রার মানুষ যদি প্রফিল, তখন আমরা এটাকে ডেভেলপমেন্ট বলবো। এর আগ পর্যন্ত চালু হয়েছে, এই যে তেল লোডিং হচ্ছে, ডেভেলপমেন্ট খুশি হওয়ার কিছু নাই। এটা দেখতে হবে প্র্যাকটিক্যালি আমার জীবনকে, গ্রামের সাধারণ মানুষকে, শ্রমজীবীকে, সাধারণ নাগরিককে কতখানি ফ্যাসিলিটেট করে। যদি ফ্যাসিলিটেট করে, ডেফিনেটলি এটা জনগণের অর্জন। হ্যাঁ, এবং এই সরকার করার কারণে এই সরকারকে আমরা ধন্যবাদ দিব, এবং বিগত আমল থেকে যারা শুরু হয়েছে তারাও ধন্যবাদ পাবে, এবং যারা অব্যবস্থাপনার সাথে জড়িত, শেখ হাসিনা যে পরিমাণ টাকা চুরি করছে, আমাদের টাকা, হ্যাঁ, যা মাইরে নিয়ে গেছে, এবং আওয়ামী লীগের লোকজন যারা মাইরে নিয়ে গেছে, তাদের বিচারের দাবি তো আমাদের সোচ্চার হইতে হবে, এবং এই গৌরব জনগণকে আপনার কি বলবো অংশগ্রহণ করতে হবে এই গৌরবে। অসংখ্য ধন্যবাদ রেজাল্ট করিম রনি এবং শরীফুজ্জামান শরীফ, আপনাদের দুজনকেই আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।